আপনারা জানেন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। আজকে আমাদের আজকে আমাদের দোয়ার আয়োজন তাকে নিয়েই। গণতন্ত্রের মা। আমরা যদি আমাদের রাজনৈতিক বয়স, রাজনৈতিক বিচক্ষণতা অথবা আমাদের ত্যাগ, তিতিক্ষা এই সব কিছু বিবেচনা করি, তাহলে রাজনৈতিক অঙ্গনে আমাদের এবং তার তুলনা মা এবং সন্তানের মতো এভাবে ব্যাখ্যা করতে হবে। কেন এভাবে ব্যাখ্যা করতে হবে? আমাদের রাজনৈতিক অঙ্গনে যখনই কোনো বিপদ আসে, রাজনৈতিকভাবে যারাই একটু গুরুত্বপূর্ণ তারাই একটা সটকে পড়ার চেষ্টা করেন, নিরাপদে থাকার চেষ্টা করেন। তো এই জায়গা থেকে বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠ থেকে তার সন্তানদেরকে, তার সহযোদ্ধাদেরকে ফেলে রেখে কখনো চলে যাননি। আমরা এটা দেখিনি কখনো। এই যে থেকে যাওয়ার একটা প্রবণতা, বিপদে অন্যদেরকে বিপদে ফেলে নিজে নিরাপদ থাকার প্রবণতা, এইটা ওনার মাঝে আমরা কখনো দেখিনি। আমরা তাকে স্মরণ করব কোন জায়গা থেকে, তার আলোচনা কোথা থেকে শুরু হবে, সেটা হলো 1971 সাল থেকে শুরু করতে হবে। তার আগের জীবন নিশ্চয় এই সময়টা থেকে গুরুত্বপূর্ণ। আমাদের যে সকল গুণীজনরা বেঁচে আছেন, আমরা খুব বেশি গুণীজনকে একত্রিত করতে পারবো না। বিশেষত 90-এর আন্দোলনের সময় যারা একসঙ্গে বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছিলেন, তাদের অনেকেই বেঁচেও নেই এখনও। তো সে জায়গা থেকে আমাদের দেখা সেই এরশাদের সময়ের কথা একটু স্মরণ করি। এরশাদের সময়ে শেখ হাসিনা ঘোষণা করলেন, যারা এরশাদের সঙ্গে নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান। এবং সেই সময় জামাতে ইসলামেরও কমিটমেন্ট ছিল নির্বাচনে যাবে না। তো তখন কিন্তু বেগম জিয়া তার অবস্থান ধরে রেখেছিলেন, তিনি নির্বাচনে যাননি। এবং সেই নির্বাচনে কে কে গেলেন এটা আমরা জানি। জামাতে ইসলাম তার কমিটমেন্ট রাখলো না, আওয়ামী লীগ নিজেই বলল জাতীয় বেঈমান হবে, নিজেই নির্বাচনে অংশ নিল। সেই সময়টাতে দেখেন সকল মহল একত্রিত হয়ে যাওয়া আর বেগম জিয়া এবং তার জাতীয়তাবাদের শক্তি একটা আলাদা পক্ষ নেওয়া কতটা কঠিন ছিল। তো এইটাই একটা অবস্থান যে দৃঢ় থাকা। কিন্তু উনি আবার রাজনৈতিক সিদ্ধান্তে দৃঢ় হলেও আন্দোলন সংগ্রাম বা জনগণের দাবির ক্ষেত্রে কট্টর বা দৃঢ় আচরণ করেননি। যেমন 1996 সালে যে আন্দোলন হলো তত্ত্বাবধায়ক সরকারের জন্য, সেখানে কিন্তু বিএনপি জাতীয়তাবাদী দল, বেগম জিয়ার দল, তারা কিন্তু সরকার গঠন করেছিলেন, ফুল পার্লামেন্ট, তাই না, গঠন করেছিলেন। সেই গঠন করা সরকার সেটা তো কন্টিনিউ রাখতে পারতো, তাই না? এইটা যদি এরশাদ সাহেব গঠন করতেন তাহলে কন্টিনিউ করতেন। এটা নিজামীরা গঠন করলে, নিজামী সাহেবরা গঠন করলে তারাও কন্টিনিউ করতেন। শেখ হাসিনা গঠন করলে তিনিও কন্টিনিউ করতেন। কিন্তু বেগম জিয়া সেটা করেননি। ফুল একটা সরকার গঠন হয়ে যাওয়ার পরে সেটা ভেঙে দেওয়া, একটা আইন পাশ করে, হ্যাঁ, এটা তো আমরা 2014 সালেও ভেবেছিলাম যে ঠিক 6 মাসের মাথায় আবার নির্বাচন দেবে, তাই না? এরকম আমরা ভাবছি না? কিন্তু দিয়েছিল? দেয়নি। তো এইটা হলো একদিকে যেরকম আপোষহীনতা রয়েছে, তেমনি জনগণের দাবির কাছে আপোষ করা, হ্যাঁ, এইটাও তার মধ্যে রয়েছে। আমরা সবসময় যেটা দেখি যে কোনো একটা ব্যবস্থার মধ্য দিয়ে কোনো একটা সুবিধা গ্রহণ করে যখনই কেউ ক্ষমতা যাচ্ছে তখন সেই সুবিধাটা
সে ধ্বংস করে দিচ্ছে। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা আমাদের মধ্যে ছিল, সে যে ছিল এটাকে ব্যবহার, এটা একটা যদি সিঁড়ি বলি, এটা যদি একটা পথ বলি, এই পথটা ব্যবহার করে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এটা যদি একটা পথ হয়, তাহলে এসে কি করলেন, যেই পথ দিয়ে বা যেই ব্রিজ ব্যবহার করে ক্ষমতায় আসলেন, আসার পরে সেই ব্রিজটা উচ্ছেদ করলেন। ঠিক আছে, যে এই ব্রিজের আর প্রয়োজন নাই। হ্যাঁ, অর্থাৎ যখন যেই দল যেভাবে প্রয়োজন হচ্ছে গণতন্ত্রকে সেভাবে ব্যাখ্যা করছে, তাই না? এইটা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড ছিল, বক্তব্য, যে কেউই আসলে নিরপেক্ষ না, যেটা বেগম জিয়া বলেছিলেন। এটা একটা চিরন্তন সত্য বিষয়, কেউই নিরপেক্ষ না। এবং সেইটা দিয়ে দৃঢ়তা প্রকাশ করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার আসলেও সে কোনো না কোনো একটা পক্ষের। কিন্তু এই দৃঢ়তার পরেও আবার মেনে নিলেন তত্ত্বাবধায়ক সরকার। আমরা ঐতিহাসিকভাবে বাংলাদেশে যা কিছু হয়েছে সেগুলোতে অনেকগুলো ছন্দ পাবেন তার আচরণে, কথাবার্তায়। এবং দেখেন 14 সালে অনেকেরই মানে আকাঙ্ক্ষা ছিল এরকম যে হয়তোবা শেখ হাসিনার পতন হয়ে যাবে, তার রিজিম শেষ হচ্ছে, এরকম একটা আকাঙ্ক্ষা ছিল না? ওই সময় বিএনপি যদি আরও বেশি দৃঢ়তা দেখাতো, আরও বেশি ভায়োলেন্স করতো, তাহলে, বা ওই সময়ের জোট যদি অনেক কট্টরভাবে ধরে থাকতো, তাহলে কিন্তু তারা একটা বিজয় পেয়ে যেত। কিন্তু মানুষের জীবন, মানুষের অস্তিত্ব এবং সমাজের শৃঙ্খলা বিবেচনায় তারা তখনও নমনীয় হয়ে ছেড়ে দিলেন। ঠিক আছে, আসলে যে ক্ষমতা ধরেই রাখতে হবে, এই জায়গাটাতে ওনার প্রবণতা মানে খুবই নগণ্য বা কম অন্যান্য নেতৃবৃন্দের তুলনায়। ঠিক আছে, তো এইটা হলো একটা বিষয়। আমরা এই সমস্ত বিষয় বিবেচনা করে আমরা যদি 25 সালের প্রেক্ষাপট আমরা দেখি, 2024 সালের যে গণ অভ্যুত্থান হলো, এর পরবর্তী থেকে 25 সাল পর্যন্ত সময় আওয়ামী লীগের একটা প্রেডিকশন ছিল 5 লক্ষ মানুষ মারা যাবে তাদের সরকারের পতন হলে। তাদের একটা আতঙ্কের জায়গা। এই আতঙ্কটা আসলে কই থেকে থাকে? ধরে নেন তাদের 5 লক্ষ মানুষ, সকল মানুষ না, আওয়ামী লীগের ধরেন 1 কোটি নেতাকর্মী আছে, এর মধ্যে 5 লক্ষ মানুষের উপর যদি নিপীড়ন করে, তাহলে সেই 5 লক্ষ মানুষের উপরে প্রতিশোধ আসবে, খুব স্বাভাবিক। সেই বিবেচনা থেকে তারা বলতে পারে যে 5 লক্ষ মানুষ হলো মারা যাবে, তাই না? কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে 5 লক্ষ মানুষ কি মারা গেছে? না না, মারা গেছে অনেকে, অনেক জুলুমও হয়েছে এরপরে, কিন্তু তাদের যে প্রেডিকশন ছিল যে ম্যাসিভ হত্যাকাণ্ড হবে, সেটা কিন্তু হয়নি। এটা হলো না কেন? 5 আগস্টের পরে বেগম জিয়ার একটা বক্তব্য আপনারা স্মরণ করবেন। তিনি অসুস্থ অবস্থাতেই ঘোষণা দিচ্ছেন যে শান্ত থাকার, প্রতিশোধ না নেওয়ার, হিংস্র না হওয়ার একটা করছেন। তো এই যে একটা বিষয়, অর্থাৎ তিনি তার পুরা কমিউনিটিকে গাইডলাইন দিলেন যে আমরা ওই প্রতিশোধটা নেব না। আমিও ব্যক্তিগতভাবে জেলে যখন ছিলাম খুব কষ্ট হতো, সেখানে অনেক বাজে অবস্থা, ব্যবস্থাপনা। ওখানে ভাবতাম যে আমরা যদি কখনো এখান থেকে মুক্তি পাই আর বিজয় অর্জিত হয়, আমরা বিপরীত পক্ষকে কখনো এইভাবে কষ্ট দেব না। খুব করে চিন্তা করতাম এটা, হ্যাঁ, এবং আল্লাহ করতাম যে আমাদের যেন মুক্তি হয়। তো আমরা ঠিকই মুক্তি পেলাম, কিন্তু আমাদের পক্ষ থেকেই আবার হাজার হাজার মামলা হয়ে গেল, তাই না? সেই মামলায় আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা দেওয়া হলো। যে কিন্তু খুনি, সে তার অপরাধ বিষয়ে অবগত, সে কিন্তু ভারতে চলে গেছে। যারা জঘন্য অপরাধ করছে তার নিজের গোত্রের উপরে, ধরেন কোনো একটা ইউনিয়নের একজন নেতা, সে যদি আতঙ্কিত হয় তারও নিজের অপরাধ বিষয়, সে কিন্তু পালায় যাবে। কিন্তু যেই মানুষগুলো রয়ে গেছে সাহস করে, ধরে নেন তারা অতটা খারাপই না, কারণ তার মধ্যে এটা আছে। এই জায়গা থেকে বেগম জিয়ার যে আহ্বান ছিল প্রতিশোধ না নেওয়া, হিংস্রতা না নেওয়া হওয়া, এগুলো আমাদের এই সমাজের, এবং সামনের যে সময়টা আসতেছে এই সময়েও রাজনৈতিকভাবে বড় একটা ধাক্কা আসবে আমাদের উপরে।
আমরা জানি না সেই ধাক্কা আমরা কীভাবে সামলাবো। সেটা বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ একটা স্টেক হোল্ডার আছে, নতুন করে স্টেক হোল্ডার গণ অধিকার তৈরি হয়েছে, এনসিপি তৈরি হয়েছে। সামগ্রিকভাবে না সবাই কোনো একজন ব্যক্তির কথা শুনবে এরকম কেউ নাই আর। শফিকুর রহমান সাহেবের কথা সবাই শুনবে? গোলাম পরোয়ারের কথা সে কেউ শুনবে? শুনবে না। হ্যাঁ, তো এইরকমভাবে অভিভাবকের জায়গায় কেবলমাত্র বেগম জিয়াই আছেন, যিনি অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে বিভিন্ন সময় কাজ করেছেন এবং ভালো কিছু মুহূর্ত আছে। তো আমরা আজকে এখানে বসেছি। আমি ধন্যবাদ জানাবো, মাহবুব স্যার আসছেন। মাহবুব স্যার অনেক সিনিয়র সিটিজেন, তিনি 90-এর আন্দোলন সংগ্রাম দেখেছেন। আমি স্যারকে সামনে আসতে বলবো। এবং আমাদের বড় আপু সাধনা আপু আসছেন। স্যার একটু যদি কিছু বলতেন অল্প অল্প করে, একটু সামনে আসবেন। আপনারা অনেক জানেন, আমরা জানি না সেগুলো। একটু স্যার আসেন।